নাবালক সমন্বয়ক হাসানাত আব্দুল নাকি কি আব্দুল্লাহ নাকি কি যেন নাম, সে এই আব্দুলের কথায়, নাবালক আব্দুলের কথায় রিজভী সাহেবের মতো বিএনপি নামের এত বড় দলের নেতা হয়ে তিনি তার কথায় তার পূর্ণ বক্তব্য প্রত্যাহার করে নিলেন। মানে হয় তার নিজের প্রতি কনফিডেন্ট নাই এই রিজভী সাহেবের, আর তা না হয় তার দলের শক্তি সামর্থ্য তার প্রতি তার আত্মবিশ্বাসের অভাব আছে। এই হাসানাত আব্দুল 2 দিন পরে এদের না খুঁজে পাওয়া যাবে, না অস্তিত্ব থাকবে, না এদের নাম কেউ নিবে। মানে খারাপ ভাষায় বললাম না, বুঝে নেন কি বলতে চাইছিলাম। সেই নাবালক ছেলের কথা রিজভী সাহেব বক্তব্য প্রত্যাহার করলেন। তা এমন একটা বক্তব্য দিয়েছেন যে বক্তব্য তাকে অনেক উঁচুতে নিয়ে গিয়েছিল। আমি পত্রিকায় কমেন্ট করেছি, পত্রিকার সেই নিউজ ফিডে কমেন্ট করেছিলাম যে যাক, শুভবুদ্ধির উদয় হচ্ছে, শুভবুদ্ধির উদয় হচ্ছে রাজনীতিবিদদের। এটা একটা ভালো দিক ছিল। রিজভী সাহেব যেটা বলেছিলেন এটা বিএনপির জন্য ভালো হতো, বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভালো হতো। মানে তিনি যদি, রিজভী সাহেব যদি তার বঙ্গবন্ধুর ছবি সম্পর্কে তার বক্তব্য অনড় থাকতেন, তাহলে বিএনপির বেশি লাভ হতো আওয়ামী লীগের চাইতো। আমি মনে করি, আমার ক্ষুদ্র জ্ঞান মনে করে, আমি রিজভী সাহেবের তুলনায় আমার রাজনৈতিক জ্ঞান, অভিজ্ঞতা, রাজপথের লড়ার মানে যে আমার ভূমিকা, তার কাছে আমি নস্যি, কোনো সন্দেহ নেই। সত্যতা সত্যই। তার কূটনৈতিক জ্ঞানের অভাব, কোনো সন্দেহ নেই। রিজভী সাহেবের কূটনৈতিক জ্ঞানের অভাব আছে, এটা আমি দৃঢ় কণ্ঠে বলতে পারি। তার কূটনৈতিক জ্ঞানের অনেক অভাব আছে, কিন্তু রাজপথে লড়াকু ভূমিকা, তার রাজনৈতিক অভিজ্ঞতা, মুক্তিযুদ্ধে তার বাপের ভূমিকা, তার ভূমিকা কি, ওটা নিয়ে এই মুহূর্তে আমি আলোচনা করতেছি না। এই মুহূর্তে আমার একটা বিষয় না। রিজভী সাহেব কার কথায় বক্তব্য প্রত্যাহার করলেন? যে ছেলে কথায় আমি আমার বক্তব্য প্রত্যাহার করবো না। আমি তো কোনো রাজনৈতিক দল নাই আমার, তাই না? আমি কি কোনো দলের বড় দলের কোনো বড় দলকে ছোট দলের তো আমি নেতা না, আমি সাধারণ একটা কর্মী একটা দলের। আমি তো তার কথায় বক্তব্য প্রত্যাহার করবো, তাকে ভয় পাবো না। যত সমন্বয় আছে তাদের দেখে আমি প্রশ্নই আসে না ভয় পাই। আমি তো ইউনুসকে দেখে ভয় পাই না। ইউনুসকে, হু ইজ হি? সে রাজনীতিক হিসেবে তার কি ভূমিকা বাংলাদেশের সৃষ্টিতে, বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের আন্দোলনের কথা বাদ দিলাম, তার ন্যূনতম কোনো ভূমিকা আছে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের ব্যাপারে? সে তো জাস্ট একজন ব্যবসায়ী। আমি বললাম না সুদের কারবার করে সে, মৌলবীরা বলে সে সুদের কারবার করে, আমি বললাম একজন ব্যবসায়ী। আমার ভাষায় মৌলবীরা বলছে সে সুদের কারিগর বা সুদখোর বলছে মৌলবীরা, আমি বলি নাই। এটা আমার বক্তব্য না। সে যে সুদখোর এটা আমার বক্তব্য না, এটা মৌলবীদের বক্তব্য। যাই হোক, আমার বক্তব্য কি আমি বলছি? আমি বলি মৌলবীরা বলে যে এক মৌলবী বলে সে সুদখোর, আরেক মৌলবী বলে কিসের সুদখোর? সে সুদের কারিগর। আর সুদ খাওয়া ইসলামের পরিভাষা মায়ের সাথে জেনা করা, মানে ব্যভিচার করা, মানে মায়ের সাথে সেক্স করা। যাই হোক, সেটাও রাখলাম। এই সমন্বয়ক, এই নাবালকের কথা, রিজভী সাহেবের তো ইউনুসকে দেখে ভয় পাওয়ার কথা না, কারণ ইউনুসের তো কোনো ভিত্তি নাই রাজনীতি। আমি তার তুচ্ছতাচ্ছরের কথা বলি ইউনুসকে, কারণ আমি জানি তার পাওয়ার কতটুকু আমি জানি। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে, আমার ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতায়, যে কতদিনের রাজনৈতিক যে পদেই থাকি বা যত ছোটই থাকি, যতটুকু রাজপথে ছিলাম, দেখেছি ইউনুসের কোনো আজব কালোক তার 5 পয়সা দাম থাকবে না এই দেশে। আগে তার নোবেল লরেট হিসেবে একটা মূল্যায়ন থাকতো, এমন একটা সময় আসবে তার নাম আর কেউ কোনোদিন নিবে না, বিএনপিও নিবে না। এই বিএনপির এমন কোনোদিন একদিন নাম নিবে না, আপনারা নিশ্চিত থাকেন, লিখে রাখেন আমার কথা। বিএনপি কোনোদিন, এই আসিফ নজরুল কি বলছে যে আসিফ নজরুল যে আসিফ আজকে তার উপদেষ্টা, সে আসিফ কি বলছে যে বুড়ো বয়সে তার ক্ষমতার লোক গেল না। আজকে 19 সাল নাকি 18 সালে, 19 নাকি 20 সালে বলছিল যে বুড়া বয়সে তার ক্ষমতার লোক যায় না। আমি বলি নাই, কিন্তু কে বলছে? স্বয়ং আপনাদের প্রিয়, মানে যে লাল বিপ্লবী মেধাবীদের প্রিয় সার আসিফ নজরুল সাহেব বলেছেন। আমি বলি নাই, আমি বলছি এটা যে তার ক্ষমতার লোক। আমি বলছি সে বুড়া হয়ে গেছে, এখন তার তো অবসর নেওয়া যায়, এই টাইমে তো মানুষ ঘরে থাকবে। উপদেষ্টা হইলে ঠিক ছিল তার, সে যে কোনো দলের রাজনৈতিক উপদেষ্টা হয়ে থাকতে পারে, বা দেশের সে যে কোনো রাজনৈতিক দলের সে উপদেষ্টা হয়ে থাকতে পারে।
তাকে যে কোনো সরকার তাকে উপদেষ্টা বানাবে, কোনো সন্দেহ নাই। কি আওয়ামী লীগ কি বিএনপি তাকে উপদেষ্টা বানাইতো যদি অবিতরিত থাকতো। এখন তো বিএনপিও ক্ষমতায় গেলে তাকে কোনোদিন ডাকবে না, তাকে উপদেষ্টা ধরে রাখবে না, প্রশ্নই আসে না। বিএনপি যেদিন ক্ষমতায় যাবে, এই সমন্বয় তো দূরের কথা, ইউনূসের কিক মেরে দেশ থেকে খোদ বিএনপি তাড়াবে। সেই জন্য আমি বলছি একটা জায়গায় যে আওয়ামী লীগের একটু ধীরে ধীরে চলা উচিত, তাদের সাপ সাপের লড়াই তাদের দেখা উচিত। যাক, সেটা অন্য বিষয়। রিজভী সাহেব কি বলছেন, তিনি নাম্বার নিতে চেয়েছিলেন, এই ইতিহাসটা আমি জানতাম না। তথ্যটা দেওয়ার জন্য রিজভী সাহেব অন্তত এই জন্য ধন্যবাদ, তিনি তথ্যটা সামনে এনেছেন। জিয়াউর রহমানের মতো লোক, যাকে আওয়ামী লীগ বলে বঙ্গবন্ধুর খুনিদের একজন, এটা আওয়ামী লীগের দাবি, আমার না। কিন্তু আমি যেমন মুক্তিযুদ্ধ জাদুঘরে গেছি, তেমনি জিয়াকে যেখানে খুন করা হয়েছে, যে চিটাগাঙে যেখানে, সেখানেও গিয়ে আমি দেখে এসেছি, ঘুরে এসেছি। সবাই শুধু জিয়ার চন্দ্রিমা উদ্যানে, যেটা মাজার বলা হয় বা কবর বলা হয় কথিত, সেইখানে যায়। বিএনপিতে যাওয়া উচিত তো চিটাগাঙে, যেখানে তাকে হত্যা করছে, সেই জায়গাটা পরিদর্শন করা। যেমন আওয়ামী লীগ যেমন 32 নাম্বারকে জাদুঘর বানিয়েছে, যেটা কয়েকদিন আগে জ্বালিয়ে দিল যে স্মৃতিটা, ঠিক আছে, সেরকম ওইখানে করা উচিত। চিটাগাঙে বিএনপিদের সেখানে জাদুঘরের মতো কিছু, যদিও সেটা জাদুঘরের মতোই করা আছে, সেটাকে তারা এস্টাবলিশ করা উচিত। এই চন্দ্রিমা উদ্যান না, এটা বিতর্কিত। আপনি অবিতর্কিত যেটা সেটাই। যাই হোক, এটা আমি উপদেশ দেওয়ার অধিকার আমার নাই। শরীফ লোগো কো হাম মশওয়ারা নেই দেंगे। যাই হোক, শরাব পিনে কে বাদ মুঝে ইয়াদ আয়া, যাই হোক, সেটা আলাদা বিষয়। শরাব পিনে কে বাদ বললাম মানে ওই যে মদ খায় বলছিলাম তা না, লিখছিলাম তা না, ওটা আরেকজনের শায়েরি আমি বলছি। যাই হোক, যেটা বলতেছিলাম, রিজভী সাহেব বললেন যে বঙ্গবন্ধুর ছবি খোদ জিয়াউর রহমান টাঙিয়ে রেখেছিলেন দরবারে। তাহলে রিজভী সাহেব কি জিয়াউর রহমানের চেয়ে বেশি বুঝেন? এই যে বিএনপির যারা নাবালক কর্মীরা লাফালাফি করে, আসল তো ছাত্রলীগেরাই পড়ে না, ছাত্রলীগের কি দুর্ব, ছাত্র ইউনিয়নেরাই পড়ে না। ওই উপর থেকে নেতা যা বলে, ওই সিংকুবাম ফরদ মাজার আনু সাহেব যা বলে, আরেক সিংকুবানোর আনু মোহাম্মদ স্যার যা বলে, তাই তারা মুখস্থ করে। ওই মৌলবীর বামপন্থীরা, সিংকুবামেরা, এই কমি মাদ্রাসা পোলা বানাচ্ছে অজ্ঞ। ওই সিংহ ওই হুজুর যা, বড় হুজুর যা কইছে, ছোট হুজুর ওঠে সারাদিন ঠিক ঠিক করেন, এরকম ঠিক ঠিক এরকম করে না। ওই নাবালক পোলা বানারা মক্তবে, ওই সিংকুবানোরের মুরিদেরা ওই তাই কোনোদিন যাচাই করতে যায় না সত্য না মিথ্যা। ওই যাচাই করতে গিয়ে বুঝতে পারছে এগুলো সিংকুবাম। যাচাই করতে গিয়ে আসলে জ্ঞান অর্জন করতে গেলে লস হয়, অনেক লস হয়ে যায়। অনেকের প্রতি শ্রদ্ধাবোধ নষ্ট হয়ে যায়, আবার কারোর প্রতি শ্রদ্ধাবোধ বাড়ে স্টাডি করলে। মানে আসলে মূর্খ থাকাই ভালো। মূর্খ থাকলে হয় কি, কোনো চিন্তা ভাবনা নাই, জন্তু জানোয়ারের মতো থাকা যায়। খাবো, পরবো, সেক্স করবো, আর একটু টাউটবাট পড়লে টাউটবাটপারি করে চলবো, বা ঝামেলা শেষ। জ্ঞানী একটু জ্ঞান অর্জন করতে গেলে যত চোখ খুলবে তত সমস্যা, তত অনুভূতি বাড়ে, তত সমস্যা। যাই হোক, এটা বলছিলাম যে রিজভী সাহেব বললেন, নাম্বার নিতে চাইলেন, যে জিয়াউর রহমানও বঙ্গবন্ধুর ছবি টাঙিয়ে রেখেছিলেন। স্বাগত, ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে, আপনি যে তথ্যটা আমাদের দিয়েছেন। তো এই যে ছাত্রলীগেরও পড়ে না, ছাত্র ইউনিয়নও পড়ে না, ছাত্রদল তো পড়েই না, ঠিক। আর শিবিরের তো মধুদের বাইরে একটা হরফ পড়বে না, তারা পারলে কোরআন শরীফ ফেলে দিত। এমনি কিন্তু এই হেফাজতের পাকিস্তানের আমির তুক্কু হেফাজতে ইসলামের আমির কি মাহিবুল্লাহ নাগরী, বাবু নগরী, এমনি বলেন নাই জামাত হচ্ছে পৃথিবীর যত ইসলামী ফেরকা আছে সবচেয়ে নিকৃষ্ট ফেরকা। এমনকি ইভেন worse than the কাদিয়ানি ইনসেক্ট, কাদিয়ানি ফেরকার চেয়েও এরা নিকৃষ্ট। আর ইসলামের পরিভাষায় কাদিয়ানি ফেরকার নিকৃষ্ট মানে এর সাথে আর নিকৃষ্ট কোনো দলই নেই, মানে ইসলামের পরিভাষায়। এই হচ্ছে জামাত ইসলাম। তো ওরা তো মৌদুদির বই ছাড়া পড়বে না, ওরা পারলে কোরআন শরীফ ফেলে দিত, পারলে ওরা কোরআন শরীফ ফেলে দিত প্রকাশ্যে, যদি ওরা মৌদুদির বই ছাড়া কিছু পড়বে না। ঠিক আছে, এরা পড়বে না, পড়বেও না, মানেও না, কোনো হাদিস কোরআন মানে মৌদুদি যা বলছে এটি কোরআন শরীফ, এরা মৌদুদি শরীফ পড়ে। এই জন্যই কিন্তু খেপছে এই এই হেফাজতে পাকিস্তানের আমির, সরি থুকু হেফাজতে ইসলামের আমির, এই জন্যই বলছে জামাত সবচেয়ে নিকৃষ্ট। বুঝতে পারছেন? যাই হোক, তো তার ছাত্র দল পড়ে না, তো নাবালকদের উদ্দেশ্যে বলি, তোমরা কি জিয়ার ছবি বেশি বোঝা? তাহলে জিয়া কি বঙ্গবন্ধুর ছবি রেখে অপরাধ করে ফেলেছিল? মিস্টার রিজভী সাহেব, আপনার বয়ানে কিন্তু আপনি ধরা। এটা আমি কোথাও লেখা পাই নাই, কারো কাছে শুনিও নাই, আমি আপনার কাছে শুনলাম প্রথম। চমৎকার একটা তথ্য দিয়েছেন। যেহেতু আপনি দিয়েছেন, এই বক্তব্য তার প্রত্যাহার করতে পারবেন না। আপনি আপনার বর্তমান বক্তব্য প্রত্যাহার করতে পারেন,
কিন্তু ওই বক্তব্য তার প্রত্যাহার করতে পারবেন না যে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর ছবি রাখছিল। তাহলে জিয়াউর রহমানের চেয়ে কি আপনি বেশি বোঝেন? জিয়াউর রহমানের চেয়ে ছাত্রদল, যুবদল, বর্তমান বিএনপি বেশি বুঝে? জিয়াউর রহমানের চেয়ে বেশি বুঝে? দলের প্রতিষ্ঠাতার চেয়ে বেশি বুঝে? যাই হোক, এইবার আমরা আসি কেন রিজভী সাহেব এটা বললেন। একটু শানে নজরুল বলি আপনাদের, সরি শানে নজরুল তো বলছি, তফসির করি এবার একটু। তফসির মানে ব্যাখ্যা, কোরআনের তফসির কারক, ঠিক আছে? কোরআনের ব্যাখ্যা করছে। পৃথিবীতে যে কত কোরআনের ব্যাখ্যা আছে, এক তফসির কারাগার তফসির কারাগারের মানে না, কেউ আছে কারো তফসিরই মানে না। যাই ওটা অন্য প্রসঙ্গ। আসলে একটা বলতে গেলে বহু প্রসঙ্গ চলে আসে, কি করবো ভাই, লেগে যায়, এসে যায় কথার মধ্যে কথা। রিজভী সাহেব কার ভয়ে বাদ দিলেন? হাসানাত আব্দুল্লাহ। হাসানাত আমি মন থাকে না, এই নাবালকগুলো নামটা মনে থাকে না, বলতে পারবো না। রিজভী সাহেবের পুরো নাম আমার মনে নেই, তার পদই আমার মনে নেই। আরে হাসানাত আব্দুল্লাহ নাম আমার নাকি কি যেন হইলে জায়গাটা রাখেন। সেটা হলো যে সে আসলে ভয় পাইছে জামাতকে, সে ভয় পাইছে বিএনপির ভিতরে থাকা শিবিরের কর্মীদের, সে ভয় পাইছে এই হেফাজতে পাকিস্তানি হিজবুতিদের, তার পথটা না খেয়ে ফেলে সরোর ফারুকের মতো না ধরা খায়। বুঝতে পারছেন? এই জন্যে রিজভী সাহেব তার বক্তব্য প্রত্যাহার করে ফেলেছেন। কিন্তু আমি আবারও বলি, তিনি যদি তার বক্তব্যে অবস্থান রেখেই দিতেন, ওইভাবেই থাকতেন, তাহলে সেটা বিএনপির জন্য লাভ হতো, ব্যক্তি রিজভীর জন্য লাভ হতো, দেশের জন্য ভালো হতো। বরং আওয়ামী লীগের লাভ হতো না এতে। এটা আওয়ামী লীগের লাভ, এখন বরং আওয়ামী লীগের লাভ হবে। অর্থাৎ আওয়ামী লীগ বলতে তোমরাও স্বাধীনতা বিরোধী এখন বলে হবে। আপনি মুজিবকে বাদ দিয়ে আপনি দরবার চিন্তা করেন, মুজিবকে বাদ দিয়ে আপনি কোন রাজনৈতিক দল চিন্তা করতে পারেন, মুজিবকে বাদ দিয়ে আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ যারা চিন্তা করে তার তো টাউট বাটপার বদমাইশ মুক্তিযুদ্ধ বিরোধী বদমাইশ। আমি অনেক ভাসানী বন্ধুরই চিনি, মানে ভাসানী পরিবারের লোক বলে নাই, বলি নাই, কিন্তু আমি ভাসানী পরিবারের লোকের কথা বলি নাই, ভাসানী পন্থী যারা দাবি করে কখনো প্রেস ক্লাবে, কখনো বিকাশ কেন্দ্রে, কখনো ধানমন্ডি 170, কখনো এই চিপাগলিতে, কখনো ওই প্রেস ক্লাবের প্রেস কনফারেন্সে, কখনো ওই যে চিপাগুলির মধ্যে বসে বলে দাবি করে। আমি আজাদ খান ভাসানী, এই যে আমাদের প্রিয় ব্যক্তিত্ব, যিনি ভাসানী প্রযুক্তি বিদ্যালয়ের অধ্যাপক, এই তার বয়স্ক মতো অধ্যাপক হন নাই তিনি, আমি বলতে ভুল বলছি, সম্ভবত সহযোগী অধ্যাপক তিনি এখন। আজাদ খান ভাসানীকে জিজ্ঞেস করছিলাম, এই যে প্রেস ক্লাবে যে দেখি, তারপরে ভাসানী ভবনে যে দেখি, তারপরে আর কি তোপখানা রোডে দেখি, আর ধানমন্ডিতে দেখি, এরা বলে এরা ভাসানীর নেতা, ভাসানীর দল করে, ভাসানী আত্মীয়-স্বজন বলে, এলে একটাও আম করে 14 গোষ্ঠী আত্মীয়-স্বজন না, কয়েক এখন আমরা চিনি না। এটা আমাকে খোদ আজাদ খান ভাসানী বলছে, যিনি ভাসানীর ছেলের ঘরের আপন নাতি, তিনি বলছেন আমাকে, মানে ওই না ওই শাখা প্রশাখা না, সরাসরি নাতি, যিনি বর্তমানে টাঙ্গাইলের মৌলানা ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ভাসানী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি, ঠিক আছে? তিনি আমাকে বলছেন এই কথাটা। তাদের ওইখানে আমরা গেস্ট হিসেবে ছিলাম, সেই তখন আমি তাকে প্রশ্ন করছিলাম, তিনি বলছেন দেখলে একটাও আমাদের ভাসানীপন্থী না। সেই ভাসানীপন্থীদেরও আমি বলতে শুনছি, এরাও দেখছি যে শেখ মুজিবের কোনো ভূমিকাই নাই মুক্তিযুদ্ধে, আর সিংহ মামারা বলে। বিএনপিরাও কিন্তু কথা বলে না। বিএনপির কি দাবি? যে মুক্তিযুদ্ধ আমরাও করছি, জিয়া স্বাধীনতার ঘোষক। এরা বঙ্গবন্ধুকে অস্বীকার করে না। কিন্তু এই ভাসানীপন্থী কিছু আছে, ডুপ্লিকেট ভাসানীপন্থী। আমি কিন্তু ভাসানী পরিবারের কথা বলিনি, যারা যে দাবি করে অলি গলিতে দাঁড়ায় ভাসানী নামে ব্যবসা করে, তাহলে টুপিয়াটা মাথায় দিয়ে বসে থাকে। পরে জিগেছি আমি জিগেছি কিন্তু তাকে, আজাদ ভাসানী আপন না থেকে, উনি না করছে, আর আমাদের কিছু হয় না। এরকম যারা ভাসানীপন্থী এরা বলে যে শেখ মুজিবের কোনো ভূমিকা নেই, আর কিছু সিংহবান। আর জামাতারা তো বলে শেখ মুজিব পলাই গেছে। ইদানিং বিএনপির কিছু তরুণ কর্মী এগুলো বলে, কারা যাদের বয়স কম, কিশোর বয়স কম, বাচ্চা, ঠিক আছে? যেমন ওদের বিশ্বাস করা হয়েছে বাংলাদেশকে ভারতের কাছে বেঁচে দেয় শেখ হাসিনা, আওয়ামী লীগ আসলে প্রতিবার বেঁচে, আর প্রতিবারে ওরা কিনে নেয়। তাহলে যে ডক্টর ইউনূসের যে ইন্টারিম গভর্নমেন্ট, আপনাদের ভাষা, আমার ভাষা এনজিওগ্রাম বা উপদেষ্টা পরিষদ, আবার বিকাশ তারেক কি তারেকের ভাষা হলো অদ্ভুত পরিষদের, যে এরা কি তাহলে ভারত থেকে বাংলাদেশকে ফিরে আনছে, দলিল ব্যাক করছে আবার, না কিনে নিয়ে আসছে, না টাকা দিয়ে ফেরত দিয়েছে, কোনটা? যখন বিএনপি জাতীয় পার্টি ক্ষমতায় ছিল তখন কি ফেরত আনছিল ভারতের কাছ থেকে? ওই ঠিক ওই রকম, যেরকম ভারতের কাছে দেশ বেঁচে ফেলায়, ওইভাবে মনে করেন মুজিব পালাই গেছে তাদের ভাষায়। মুজিব কিছু করে নাই, মানে মুজিবর বলে না, মজিবর। শেখ মুজিবুর শেখ মুজিবর, যেমন মুক্তিযুদ্ধকে বললে গন্ডগোলের বছর। আমি অনেক রাজাকারের চিনি, অনেক মৌলানারে দেখছি আমি বলতে, প্রথমে এটা বুঝি নাই,
পরে বুঝতে পারছি এটা কি বললো, গন্ডগোলের বছর, একবার হয় না মুক্তিযুদ্ধের বছর, বললো গন্ডগোলের বছর। আমি নামগুলো বলে দিতে পারি, নাম ধরে ধরে, মানে পড়লাম না টেকনিক্যাল কারণে। একজন আছে যে বলতো গন্ডগোলের বছর, তারপর এখন বড় আওয়ামী লীগের। কি মজা। তার বাপ বলছিল, বলে তার বাপ মৃত্যুর আগের দিন পর্যন্ত কোনোদিন মুক্তিযুদ্ধ বলে নাই, সে বলতো গন্ডগোলের বছর। পরে আমি যখন এটা আওয়ামী লীগের নেতাদের বা মুক্তিযুদ্ধের পক্ষের যারা লোক বা মুক্তিযুদ্ধ আলোচনা করছি, তারা বলছে যে রাজাকার আলবদর ছিল সরাসরি, বা মুসলিম লীগ ছিল, খুব মানে কট্টর মুসলিম লীগ ছিল, কট্টর আর আলবদর রাজাকার ছিল, তারা কখনো মুক্তিযুদ্ধ বলে না, তারা বলবে গন্ডগোলের বছর। তার মুখ থেকে আমি জীবনে কোনোদিনও শুনি নাই। আমি ইচ্ছা করে কয়েকবার জিজ্ঞেস করছি, তার ছেলে এখন বড় আওয়ামী লীগের ছিল, এবং বড় বড় নেতার সাথে তার ছবি আছে, বড় বড় দেশের কেন্দ্রীয় নেতা, কয়েকজন কেন্দ্রীয় নেতার সাথে তার ছবি, যার বাবা কখনো মুক্তিযুদ্ধ শব্দ উচ্চারণ করে নাই, সে আওয়ামী লীগের নেতা ছিল, আওয়ামী লীগ করতো, সে বিরাট আওয়ামী লীগের হয়ে গেছিল, মস্ত আওয়ামী লীগের, কিসের শেখ হাসিনা, শেখ হাসিনার বড় আওয়ামী লীগের হয়ে গেছিল, যার বাবা জীবনে কোনোদিন মুক্তিযুদ্ধ শব্দ উচ্চারণ করে নাই, আর যার মুখ থেকে আমি জীবনে কোনোদিন মুক্তিযুদ্ধের শব্দ শুনি নাই, সে গিয়ে আওয়ামী লীগ হয়ে গেছিল, বিরাট বড় আওয়ামী লীগের ছিল। নামটা সঙ্গত কারণে বললাম না, কারণ আবার ক্ষমতা আসলে সে আওয়ামী লীগই করবে, এখন সে বিএনপি করবে বা জামাত ইসলাম করবে, কিন্তু আবার যখন বিএনপি আসবে আবার সে, আমি তো তখন কিছুই থাকবো না, জানি আমি তখন আওয়ামী লীগের ওই যে পিনাকির ভাষায়, প্যানিক ভট্টার ভাষায় বলতে আমাকেও তখন দৌড়ে উঠে রাখা হবে। তখন ওই যে এই যে যার বাবা জীবনে মুক্তিযুদ্ধ শব্দ উচ্চারণ বলছে গন্ডগোলের বছর, আর যে কোনোদিন তার কাছে মুখে কোনোদিন মুক্তিযুদ্ধের বক্তব্য শুনি নাই, প্রশংসা, সে কেন্দ্রীয় নেতাদের সাথে ঘুরবে, আমি তখন মঞ্চ তো দূরের কথা, সামনের চেয়ার তো দূরের কথা, পিছনের চেয়ার, সবচেয়ে পিছনের চেয়ার থাকবে, এমনকি আমি দাঁড়ায় থাকার জায়গা পাবো কিনা আমার সন্দেহ আছে। ওই উনি গিয়ে বসবে, তাই তার নামটা বলতে সাহস হইতেছে না। তবে সেই লোক আমার এই ভিডিও দেখলে বুঝে ফেলবে, আমি বলছি সে বুঝে ফেলবে, কারণ কার কথা বলতেছি, যার মনে মনে জানো, কানার তো মনে মনে জানি, সে জায়গা ওইটা অন্য প্রসঙ্গ। রিজভী সাহেব এই বক্তব্য প্রত্যাহার না করলেও পারতেন, নাবালকের ডরে। তিনি তার নিজের প্রতি অবিচার করছেন, তার দলের শক্তিমত্তার প্রতি অবিচার করছেন। যিনি এই নাবালক সমন্বয়কদের দেখে ভয় পায়, যেদিন আওয়ামী লীগ মাঠে নামবে সেদিন রিজভী সাহেব কোথায় যাবে, তার তো এই বক্তব্য থাকবে না। বরং তিনি আজকে কিন্তু 100-র মধ্যে 90 মার্ক পেয়ে গিয়েছিলেন। আমি তো কয়েকজন আওয়ামী লীগের নেতার থেকে ফোন করছি সাথে সাথে, আমি আপনারা কেন আপনারা রিজভী বলেন, কি সিগারেট রিজভী বলেন, রিজভী সাহেব তো আজকে একটা দারুণ বক্তব্য দিয়েছে এই ঘটনা। তাই নাকি, এটা দিতে পারে? আমারও তো বিশ্বাস হয় না, নিউজে দেখলাম, তারা দেখলাম যে একটু চমকে গেলেন, রিজভী সাহেবটা বলছে। তার মানে কি, এটা রিজভীর বক্তব্যটা কিন্তু বিএনপির বক্তব্য হয়ে যেত, রিজভী ব্যক্তিগতভাবে প্রশংসা পেতেন এবং বিএনপি দল হিসেবে বিএনপি এটার প্রশংসা পেত। ঠিক আছে, যেমন বিএনপি যদি এর আগে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাবোধটা আর একটু বাড়ায় দিত, তাহলে আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় থাকতে পারত না। রিজভীর এই কথার কারণে অনেকে সিম্প্যাথি সৃষ্টি হয়েছিল বিএনপির প্রতি, রিজভীর প্রতি, এগুলো নষ্ট হয়ে গেছে। আবার এই নাবালক হাসানাতের কথা যে ভয় পায়, সেই এত বড় একটা দল, আমি যদি রিজভীর জায়গায় থাকতাম, তো বললাম তো, আমি যদি রিজভীর যে অভিজ্ঞতা আমার থাকবে, মানে অভিজ্ঞতা মানে রাজনৈতিক আন্দোলন অভিজ্ঞতা আমার থাকতো, রাজনৈতিক ওই পথ থাকতো, আমি তো ইউনুসের পাত্তা দিতাম না, আমার সামনে বসতে দিতাম না, আমি রাজনীতিক হিসেবে বসতে দিতাম না। নোবেল লরিয়েট, অর্থনীতিবিদ হিসেবে স্যালুট, বাট নো চান্স। আবার সে হবে কি, আরে কি বাংলাদেশ প্রধান, দেশটাকে তো ধ্বংস করে দিতেছে কয়টা নাবালক নিয়ে। এরা হচ্ছে ক্রীড়নক, এরা কয়েকটা দেশের ক্রীড়নক, দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আজকে এক লোক নাকি বলছে, কে যেন মেসেজ পড়াইছে, রিক্সাওয়ালা বলতেছে আলুর যে দাম, এই আলু কিনে নিয়ে ইউনুসের অমুক দিক দিয়ে দিব, বুঝে নেন কোন দিক দিয়ে ঢুকাইতে চাইছে, বুঝে নেন আপনারা, এভাবে বলছে, আমাকে মেসেজ করছে। রিক্সাওয়ালা দেখলে বলতেছে যে এত টাকা দামের আলু কিনে খাই আর কি করবো, ইউনুসের অমুক জায়গাতে ঢুকাই দিব, এগুলো বলতেছে, পাবলিক বলতেছে, এগুলো আরো বলতে থাকবে। তবে রিজভী সাহেব বিরাট ভুল করছে, ব্যক্তি হিসেবে, রাজনীতিক হিসেবে তিনি নিজেকে দেউলিয়া ঘোষণা করলেন, তার দলকেও তিনি দেউলিয়া বানিয়ে ফেললেন। আমি এটা গভীরভাবে বিশ্লেষণ করি, আবেগ পপুলিস্ট বক্তব্য সেটা নিলেন না, ওই সে হিরো হইতে পারে এখন, কিন্তু এটা মূলত আমি গভীর বিশ্লেষণ যারা করবেন তাদের জন্য এটা, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যারা এটা বুঝে বোদ্ধাদের জন্য এই বক্তব্যটা বললাম। এটা রিজভী সাহেব ভুল করছে, বিরাট ভুল করছে। তিনি অনেকটা লটারি টিকিট পেয়ে ছেড়ে দিলেন। বিএনপি একটা লটারি টিকিট হাতে পেয়ে গেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, মনে করেন একটা লটারি টিকিট পেয়ে গেছিল, সেটাকে তিনি ফেলে দিলেন। কার কথা? একটা নাবালকের কথা, যেটা আমি নিজে তার জায়গায় থাকলে ইউনুসকে পাত্তা দিতাম না। আমি রিজভী সাহেবের জায়গায় ক্ষমতায় থাকলে কখনোই ইউনুস হইতে পারতো না, উপদেষ্টা হইতে পারতো না। আমি দরকার উপদেষ্টা হইতাম, আমার দলের লোক হইতো,
আমার দলের প্রধানমন্ত্রী, কিন্তু তাকে হইতে দিতাম না, প্রশ্নই আসে না। কি অবদান আছে তার রাজপথে? কি অবদান আছে? কি কয়বার সে জীবনে বাংলাদেশের জনগণের জন্য মাঠে গিয়ে জীবনে কোনোদিন শহীদ মিনার জানে, জীবনে কোনোদিন স্মৃতিসৌধ জানে। একবার বিএনপি মুক্তিযুদ্ধ মানুক না মানুক তারা তারা শহীদ মিনারে যায়, স্মৃতিসৌধে যায়, যে তারা বাধ্য। তারা 26 মাস কবে তাকে দেখা গেছে, ইউনেস্কো কবে দেখছে? তাদের মুক্তিযুদ্ধের সময় তার বয়স কত? তার বয়স 32। সে তখন কোথায় ছিল? তার ভূমিকা কি? কোনো ভূমিকা নেই। এটা খোদ মুক্তিযোদ্ধারাই বলে। আর জীবনে প্রথম সে সিটিং করে একজনের আরেকজনের নামে চালিয়ে দিয়েছে তিনি। শুরুতেই যে ছাত্র জীবনেই সিটার ছিল, কম বয়সেই। উন্নত বিশ্বে এগুলো যদি উন্নত বিশ্বে একটা জজ হইতে গেলে, জজের চাকরি নিতে গেলে তার ছোটবেলা জীবনে স্কুলের বারান্দায় থুতু ফেলছে কিনা এই রেকর্ড চেক করে, জীবনে একবার মিথ্যা কথা বলছে কিনা, আর তো ট্যাক্স ফাঁকি দেওয়া, তারপর ছোটবেলায় সিটিং করা, সে আবার বুঝি দেশের প্রধান হইতে পারবে? প্রশ্নই আসে না, কোন সভ্য দেশ হইতে পারবে না। সভ্য দেশ হলে ইউনুস জেল খাটতো ট্যাক্স ফাঁকি দেওয়ার দায়। সভ্য দেশ হলে ইউনুসের গ্রামীণ ব্যাংক বহু আগেই দিলে মানে সরকার বন্ধ করে দিত, কারণ 37% 41% সুদ নিবেন আপনি, এত বড় জনগণের অত্যাচার। আপনি 36% থেকে 42% ইন্টারেস্ট নেবেন, কোন রাষ্ট্র এটা মানবে? উন্নত আমেরিকার নাগরিক আমেরিকায় গিয়ে গ্রামীণ ব্যাংক বানায় না কেন? কারণ তাহলে ওইখানে ওরে খারাপ ভাষা এখন মুখে এসে পড়ছিল প্রায়, ঠিক আছে? সেটাও করবে না রে। গ্রামীণ ব্যাংকের অফিসের খরচাই তুলতে, অফিস ভাড়াই তুলতে পারবে না, স্টাফের খরচ তো দূরের কথা। কারণ আমেরিকার লোক ইউরোপ লোক এত বোকা হয় নাই যে 42% ইন্টারেস্ট দিয়ে বাঙালির মতো ওই কিস্তি নিয়ে এসে বোয়াল মাছ কিনে খাবে, কিস্তি নিয়ে মেয়ে বিয়ে দিবে, কিস্তি নিয়ে এসে সুদের টাকা সুদ করবে। আর আমি কিস্তি নিয়ে কত মানুষের সম্ভ্রম প্রতিদিন যায় আপনি জানেন? প্রতিদিন কত মানুষের এই এক কিস্তি সুদ করতে আরেক কিছু, কত নারীর সম্ভ্রম নষ্ট হচ্ছে আপনি জানেন? আপনারা জানেন এটা? আমি জানি, আমার কাছে রেকর্ড আছে। এটা তো দূরের কথা, বাংলাদেশে যত স্কুলের শিক্ষক আছে, শিক্ষকের অগ্রিম চেক নিয়ে যারা 8 টাকা 10 টাকা সুদ খোর, তাদের কাছে তাদের চেক বন্দি। কেউ কেউ আত্মহত্যা করে, মারা গেছে, কয় আত্মহত্যা করছে, কয় মারা গেছে, লজ্জা আত্মহত্যা করে। কত নারী সম্ভ্রম নষ্ট হইতেছে আপনি জানেন? কত ক্ষতি হইতেছে সমাজের এই সুদ ব্যবস্থায়। এই মানুষকে গ্রামীণ ব্যাংকের ফাঁদে ফেলে প্রত্যেকটা মানুষকে আপনাকে, শুধু গ্রামীণ ব্যাংক না, যত এই ধরনের তথাকথিত এনজিও আছে, এনজিও দিয়ে যদি পৃথিবীতে কোনো দেশের ডেভেলপ হইতো, এনজিও দিয়ে যদি কোনো পৃথিবীর একটা দেশ ডেভেলপ হইতে পারতো, একটা দেশের উন্নতি করছে, একটা বাংলাদেশ। কারণ পৃথিবীর সবচেয়ে বেশি এনজিও আলতু ফালতু সুদ করতে নেই, অলি গলিতে এনজিও, অলিতে গলিতে এনজিও পাবেন আপনি। কই বাংলাদেশে তো উন্নয়ন দেখলাম না। রাষ্ট্র পারে না এনজিও কেমনে পারে দেশের উন্নয়ন করতে? আমরা বুঝি, এগুলো বুঝি না, আমাদের শিখাইতে আসছে। অর্থনীতির ছাত্ররা দেখে বুঝি, অর্থনীতি কিছুই বুঝি না, না? অর্থনীতির ছাত্ররা দেখে অর্থনীতি কিচ্ছু বুঝি না আমরা। আপনারা সব বুঝেন, অর্থনীতিবিদ সে সব বুঝে, আমরা কিচ্ছু বুঝি না। তাহলে বাংলাদেশে যে এনজিওর দরকার আছে, বাংলাদেশে যে লুটপাট হয়েছে, লুটপাট যে সরকার আছে সেই সরকার লুটপাট করেছে। বুঝি খালি 15 বছরে দেশ লুটপাট হয়েছে, আগের দেশে সব মান্না চালুয়া খাওয়াইছে আপনাদের, তাই না? কথা বললে বলে 15 বছর তো কিছু বলো নাই। আর আপনারা 15 বছর গেছিলেন চামা মারে। 2018 সালে পয়দা হইল, 2018 সালে পয়দা হইলো গণ অধিকার পরিষদ। আমগরে শিখায় বলে যে আমরা 15 বছর ধরে রাজনীতি করি। চিনে নাকি 18 সালের আগে নুরা রেখে চিনে? আমরা ভিপি ওর নাম করে শুনছে কোনোদিন? আর 18 সালের আগে গণ পরিষদের নাম করে জানতো? আমরা 15 বছর ধরে রাজনীতি করি। এই হলো তাদের বয়ান। যাই হোক, রিজভী সাহেব ভুল করছেন, মারাত্মক ভুল করছেন। তার বক্তব্য প্রত্যাহার করে, বঙ্গবন্ধুকে ছাড়া শেখ হাসিনার কথা কিন্তু আমি বলি নাই। বঙ্গবন্ধুকে ছাড়া আপনি বাংলাদেশের কোন ইতিহাস রচনা করবেন, আপনি ইনক্লুড করতে পারেন। আওয়ামী লীগ যেগুলোকে বিকৃত, তো শুধু জামাত করে না, আওয়ামী লীগও কিছু করছে, তারটা বেশি লেখছে, অন্যেরটা কম লেখছে, সেগুলো আপনারা নেন। যাকে আওয়ামী লীগ ইতিহাস থেকে সেক্ট করে দিয়েছে, মানে ওকে, সরি ইংরেজিটা ভুলে গেলাম, মানে মনে করেন যে বাতিল করে দিয়েছে বা আনেনি বা তুলে ধরেনি। যেমন ভাষামতিনের কথা আওয়ামী লীগরা বলে না, ভাষামতিন স্যার নামই তার ভাষামতিন, আওয়ামী লীগের কর্মীরা নেতারা তার নাম নেয় না। তো এরকম সেগুলো আপনি ইনক্লুড করেন, মুক্তিযুদ্ধে যারা অবদান আছে সেগুলো ইনক্লুড করেন। কিন্তু বঙ্গবন্ধুকে বাদ দিয়ে, শেখ মুজিবকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করবেন, তো বাংলাদেশই থাকে না। আপনি দরবার হজের ছবি নামাইছেন, মুজিব নাম নিলে মারবেন। যারা মুজিব নাম নিলে মানুষকে মারে, এমন সময় আসতে পারে তারা নিজের বাপের নাম নিলে, দাদার নাম নিলে দাঁত একটাও নাও থাকতে পারে। তাদের হাতের কথা বললাম না, যারা মারছে, যারা শেখ মুজিব নাম নিলে, জয় বাংলা স্লোগান দিলে, শেখ মুজিব নাম নিলে মারে, রাস্তাঘাটে ধরে মানুষকে পিটায় মারে, তার নিজের বাপের নাম নিতে পারবো কিনা, দাদার নাম তো দূরের কথা, নিলে দাঁত থাকবে কিনা আমার সন্দেহ আছে। সেই সময় বাংলাদেশে আসবে।
কারণ এখন সবকিছু রেকর্ড, আমি যেমন যা বলতেছি রেকর্ড আছে, আপনারা যা করছেন সব রেকর্ড আছে। আপনারা যে আদালতে গিয়ে মানুষকে মারতেছেন, আদালতের ভিতরে, রাস্তায়ও মারেন, আদালতের ভিতরে গেলেও মারেন। এই যে মব, খোদ ছাত্রদল এখন দাবি করে কয় মব তৈরি করতেছে সমন্বয়কেরা। সমন্বয়কদের নিজস্ব রাজনৈতিক দর্শন আছে নাই? এরা কারো না কারো ক্রীড় নখ হয়ে কাজ করতেছে, কারো না কারো কাঠের ননির পুতুল হয়ে কাজ করতেছে, কারো না কারো খেলার পুতুল হয়ে কাজ করতেছে। এরা জানেই না এদের পরিণতি কি। তাদের পিছনে যারা বিহাইন্ড দ্য স্ক্রিন, তারা তো সব পগার পার হয়ে যাবে, তারা জানে তাদের পরিণতি কি কি হবে, তারা জানে। তারা তো খুঁজে পাওয়া যাবে না। এরা তো শেষে রাস্তাঘাটে পাবলিকের হাতে, পাবলিকেদের পিঠে, পাবলিকেদের পাড়া দিবে, পিটাবেও না, পাড়া দিয়ে গুবের করে দিবে। যেটা খোদ সমন্বয় বলতেছে ফাঁসির দড়ি তাদের জন্য রেডি আছে, আমি বলিনি। যাই হোক, রিজভী সাহেব ভুল করেছেন। রিজভী সাহেব নিজের প্রতি নিজের অবিচার করছেন, তার দলের প্রতি অবিচার করছেন। তিনি সত্যকে বলতে বলতে গিয়ে আবার প্রত্যাহার করে তিনি কাপুরুষতার পরিচয় দিয়েছেন। এটা তিনি ঠিক করেন নাই। বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশের ইতিহাস রচনা হবে না। আপনি যারটা ইচ্ছা তারটার সাথে যুক্ত করেন, কিন্তু বঙ্গবন্ধুকে মাইনাস করে আপনি বাংলাদেশের ইতিহাস রচনা করতে পারবেনই না। সেই সুযোগই নাই। আপনি যতই কর্মীদের ব্লাইন্ড বানান, মূর্খ বানিয়ে রাখেন, খোদ জামাতের বাবার ক্ষমতা নাই যে শেখ মুজিবকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করে। অবশ্য তো মুক্তিযুদ্ধ বিশ্বাসী করে না। তাই জামাতের বিষয়টা এখানে আনা আমার ভুল হয়ে গেছে। সরি, মাপ চাই, ভুল হয়ে গেছে। ভালো থাকবেন সবাই।